হ্যাঁ না ভোটের ইলেকশনটাতে যাই। প্রথমে আমি ওই ব্যালট পেপারের ছবিটা দেখাই, ব্যালট পেপারটা পড়ি। মানে একটা লেজে গোবরে সিচুয়েশন বলতে যা বোঝায়, হ্যাঁ না, হ্যাঁ কিংবা না, এটা কি যে আমি একটা ডিসিশন দিব সেটা আমার। এর আগে বাংলাদেশে যতগুলো এরকম রেফারেন্ডাম হয়েছে, জিয়াউর রহমানের আমল থেকে শুরু করে, তারপরে সেখানে কোনো একটা পার্টিকুলার মেজর জেনারেল জিয়াউর রহমান যে দেশ উদ্ধার করতে খাল কাটতে নেমেছেন, আপনি কি তাকে সমর্থন করেন? এই খাল কাটতে নেমেছেন এটা কথার মানে স্যাটায়ার করে বলতেছি, কিন্তু প্রশ্নটা ছিল এরকম যে আপনি কি এই কাজে ওনাকে সমর্থন করেন, আপনি কি চান উনি আমাদের সাথে থাকুক, এরকম প্রশ্ন, হ্যাঁ কিংবা না। লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ যে দেশ উদ্ধার করতে নেমেছেন, আপনি কি তার এই কর্মকাণ্ডকে সমর্থন করেন? করলে হ্যাঁ বাক্সে ভোট দিন, না করলে না বাক্সে ভোট দিন। তো হ্যাঁ, এই যে ছবিটা আমরা দিলাম ব্যালট পেপারে, যেটা বলছি যে জিয়া বা এরশাদ, এবং এরকম যে কয়টা যত রেফারেন্ডাম হয় বা ব্রিটেনে, যে ব্রেক্সিট, তোমরা কি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে থাকতে চাও নাকি চাও না, হ্যাঁ কিংবা না, এরকম একটা প্রশ্ন, সেটার উত্তরে হ্যাঁ কিংবা না উত্তর দাও। এইরকম 4টা প্রশ্ন দিয়া আমি জিন্দেগিতে দেখি নাই ভাই। এবং বাংলাদেশে যেখানের আম জনতা হচ্ছে, তাদের এত দূর চিন্তা ভাবনা করা তাদের লেখাপড়ার লেভেলেই নাই, সবাই হয়তো পড়বেই না। কয়জন লোক এই জুলাই সনদ একটা লিখছে, এই যে 4টা পয়েন্ট, এটার বেস হচ্ছে জুলাই সনদ, বারবার রেফার করা হচ্ছে জুলাই সনদের দিকে। সে জুলাই সনদটা কে কে পড়ছে, কতজন পড়ছে, পড়ে কি বুঝছে, সেসবের বালাই নাই। এখানে 4টা পয়েন্ট দিয়ে রাখছে এবং তারপরে একটা হ্যাঁ কিংবা না দিতে হবে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, মানুষজন প্রশ্ন করে যে আমার 4টা পয়েন্টের ভিতরে আমি হয়তো 3টা মানলাম, একটা মানলাম না, কিংবা 2টা মানলাম, 2টা মানলাম না, কিংবা 3টার সাথে আমি একমত, 3টার সাথে আমি একমত না, একটার সাথে একমত। আমি যদি 4টার সাথেই একমত হই তাহলে আমি হ্যাঁতে দিচ্ছি, ভালো কথা। 4টার সাথেই আমি একমত না, তাহলে আমি নাতে দিচ্ছি। কিন্তু যদি একটা মিক্স থাকে, কতগুলোর সাথে একমত কতগুলোর সাথে একমত না, তাহলে কি দিবি? এই যে জায়গাটা, এই জায়গাটাই কিন্তু এই ইউনূসের ধান্দাবাজিটা এখানে। সে ওই এমন 4টার মধ্যে যে একটা একটা হয়তো, বাকি 3টা হয়তো মানতে পারতেছে না বা পছন্দ হচ্ছে না, কিন্তু একটা পছন্দ হচ্ছে, আচ্ছা তাহলে হাতে দিয়ে দেন। এইরকম একটা প্রচারণা তারা তো চালাচ্ছে। এখন আমার যুক্তি হলো, আমি আমার দর্শক শ্রোতা এবং যার সবাইকে বলবো, বুদ্ধিমান বা যুক্তিশীল মানুষদেরকে এটা বলবো যে এই 4টার মধ্যে একটাতেও যদি আপনার আপত্তি থাকে, কিংবা একটা পয়েন্টও যদি আপনি পরিষ্কারভাবে বুঝতে না পারেন যে এই পয়েন্টটাতে কি বলা হচ্ছে, কি চাচ্ছে। প্রথম কথা হলো 4টা পয়েন্টই আপনাকে বুঝতে হবে। সেটা বুঝতে গেলে আপনাকে আমাদের সংবিধান সম্পর্কেও আইডিয়া থাকতে হবে। আবার এই যে জুলাইয়ের একটা জুলাই সনদ বলে একটা বালসাল বানাইছে, যেখানে সাধুচলিত ভাষার মিশ্রণ, আরো বানান ভুল টুল আছে বহু, 26 পৃষ্ঠা না 27 পৃষ্ঠার। হ্যাঁ, সেই রাবিশটা সম্পর্কেও আপনাকে জানতে হবে। তাহলে পরে আপনি এই 4টা পয়েন্ট সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। আব্বাজান, আপনি একটু 4টা পয়েন্ট ব্যাখ্যা করেন না। হ্যাঁ, আমি আসবো, 4টা পয়েন্টে আসবো। আমি ওভারঅল ইয়েটা বলতেছি যে আমাদের পজিশনটা, মানে যুক্তিশীল পজিশনটা কি হওয়া উচিত। প্রথমে হচ্ছে 4টা পয়েন্টই আমাকে বুঝতে হবে, বোঝার পরে 4টা পয়েন্টেই যদি আমি একমত হই, তখন আমি হ্যাঁতে দিব। কিন্তু একটা পয়েন্টও যদি আমি পরিষ্কার না থাকে, বুঝতে না পারি যে এখানে কি বলছে, তাহলে কিন্তু আমি এখানে হ্যাঁতে ভোট দিতে পারি না। কারণ আমি যে জিনিসটা বুঝতেছি না কি বলছে সেখানে। ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা পার হবেন, এখন সামনে একটা বাতি জ্বলতেছে, ধরেন পার্পল কালারের একটা বাতি জ্বলতেছে নিভতেছে। এখন এইটা দিয়ে কি মিন করে আপনি জানেন না। হ্যাঁ, একটা রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে আপনি এখন যাবেন, এখন এই বাতিটা কি আপনাকে দাঁড়াতে বলতেছে না রাস্তা ক্লিয়ার আছে বলতেছে, আপনি জানেন না, তাহলে আপনি কি করবেন? এমনও তো হতে পারে যে পার্পল কালারের বাতিটা জ্বলতেছে নিভতেছে, মানে হচ্ছে যে খবরদার এখন রেল লাইনের উপরে এসো না, রেলগাড়ি আসবে। যদি তাই হয়, আপনি তো বুঝতেছেন না যে এটার অর্থ কি। না বুঝে আপনি আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 বলতে বলতে আপনি রাস্তা পার হতে গেলেন, আর
ঠাস করে রেলগাড়ি এসে আপনার উপর দিয়ে দিল আপনারা দুর্মুজ করে। সো জিনিসটা না বুঝলে, কোনো জিনিস না বুঝলে বাই ডিফল্ট অবস্থান হলো যে আমি সেখানে আগাবো না, সেটাকে অ্যাকসেপ্ট করব না। যে জিনিসটা আমি বুঝি না, আমাকে বুঝতে হবে আগে। এখন দ্বিতীয় হলো ৪টার মধ্যে ৪টা পয়েন্ট আমি বুঝলাম। বোঝার পরে এখন কোনো একটা পয়েন্টেও যদি আমার দ্বিমত থাকে, কারণ এটা টোটালটা একটা প্যাকেজ। এই প্যাকেজের একটা জিনিসের সাথেও যদি আমার দ্বিমত থাকে তাহলে এই প্যাকেজটা আমি নিতে পারি না। কারণ ওই জিনিসটা আমার জন্য ক্ষতিকর। এই টোটাল প্যাকেজটা না নিলে আমার কোনো ক্ষতি নাই। কিন্তু আমি যদি প্যাকেজটা নেই তাহলে ওই জিনিসটা আমি মনে করছি এই জিনিসটা আমার জন্য ক্ষতিকর। মানে একটা বিশ্রী ধরনের একটা এক্সাম্পল আমি এখানে দিছিলাম যে আপনাকে যদি ওই ধরেন গরুর মাংস, শূকরের মাংস, চাল, ডাল কিংবা কুকুরের গু এসব মিলায় একটা খিচুড়ি বানায় আপনার প্লেটে দেয়া হলো এবং বলা হলো যে ভাই এখানে গরুর মাংস আছে, ডাল আছে, চাল আছে, কুকুরের গু আছে, আপনি খাবেন? খাবেন না তো। যে কারণে একটা ফুল প্যাকেজের একটা জিনিস কুকুরের গু আপনি কোনোভাবেই খেতে পারবেন। আমার কথা শুনে হয়তো অনেকের বমিও আসতে পারে বা যারা খেতে বসছেন এই মুহূর্তে আই এম সরি বাজে একটা উদাহরণ দেবার জন্য। হ্যাঁ, বাট বোঝার স্বার্থে দিলাম যে যাতে সহজে বুঝতে পারেন যে একটাও যদি ইনগ্রেডিয়েন্টস এমন থাকে যেটা আপনার জন্য অসম্ভব, আপনার জন্য না, তাহলেই ওই খাবারটা আপনি আর খাবেন না। তো এখানে ৪টা পয়েন্টের টোটাল প্যাকেজ, এই টোটাল প্যাকেজের একটা পয়েন্টেও যদি আপনার দ্বিমত থাকে তাহলেই আপনার না ভোট দিতে হবে। যদি প্রত্যেকটা পয়েন্টের এগেইনস্টে একটা করে হ্যাঁ কিংবা না থাকতো তাহলে আপনি যেটা পছন্দ না সেটাই না দিলেন, যেটা পছন্দ সেটাই হ্যাঁ দিলেন। কিন্তু সেই ব্যবস্থাটা তো ইউনূস রাখে নাই, চালাকি করতে গেছে। তো আপনাদের দায়িত্বশীল নাগরিক হতে গেলে প্রথমে আমি বলবো এই ভোট কেন্দ্রে যাবেনই না। যেই ভোটে সব দলের পার্টিসিপেশন নাই, সব দল মানে টোটকা ফাটকা এক নেতা এক দল এরকম দল না। প্রধান বাংলাদেশের সবচাইতে প্রাচীনতম, সবচাইতে বড় এবং যে দলটা বাংলাদেশকে স্বাধীন করছে সেই দলটাকেই এই ইলেকশনে পার্টিসিপেট করতে দেয়া হচ্ছে না। অতএব এই ইলেকশনে আমি মনে করি আমি 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 এই ইলেকশনের ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই, আমি ইলেকশনে ভোট দিব না। এটা হলো সবচাইতে বড় দায়িত্বশীলতা। তারপরেও যদি আপনার একটু চুলকানি থাকে, একটু অন্য কোনো জামাত বা জিয়া প্রীতি যা কিছুই থাকে তাহলে আপনার যৌক্তিক অবস্থান হওয়া উচিত যে একটা পয়েন্টও যদি আমি না বুঝতে পারি তাহলে আমি এখানে না ভোট দিব, নাতে টিক দিব। একটা পয়েন্টের সাথেও যদি আমি একমত না হই তাহলে আমি নাতে ভোট দিব। এখন আমরা একটু দেখি পয়েন্ট গুলো কি কি। পয়েন্ট গুলোতে ক, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে। হ্যাঁ, যে নির্বাচন চলাকালে যে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, এটা ওই জুলাই সনদ, ওই যে বললাম একটা বালসাল লিখছে তারা, কারি কারি পয়সা আলী রিয়াজরা পকেট ভরছে, সেটা দিয়ে একটা রাবিশ তৈরি করছে। ওই রাবিশটার ভেতরে এই জিনিসগুলো নিয়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান কি সেগুলোর মধ্যে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, স্পিকার, সেনাবাহিনীর প্রধান এবং আরো অনেক এরকম সাংবিধানিক প্রতিষ্ঠান বা পদ আছে। হ্যাঁ, প্রতিষ্ঠান হলে সেনাবাহিনীর প্রধান প্রতিষ্ঠান না, সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান, জুডিশিয়ারি একটা প্রতিষ্ঠান, রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান, প্রধানমন্ত্রী একটা প্রতিষ্ঠান না, প্রধানমন্ত্রী হলো নির্বাহী বিভাগ যেটা এক্সিকিউটিভ, এটা একটা প্রতিষ্ঠান। এরকম আরো অনেক কিছু আছে যেগুলো, হ্যাঁ, সেইগুলো সম্পর্কে ওই জুলাই রাবিশে যা বর্ণিত আছে সেটার ব্যাপারে যদি আপনি একমত হন তাহলে আপনি একমত কিনা এটা জানতে হচ্ছে। এখন তাহলে কি করতে হবে? আপনাকে ওই জুলাই রাবিশটা সম্পর্কে তো জানতে হবে। বাংলাদেশের কয়জন মানুষ ওই জুলাই রাবিশটা ছুঁয়ে দেখছে, খুলে দেখছে বা পড়ে দেখছে কিংবা একটু যত্ন করে বুঝে দেখছে? কয়জন? কত পার্সেন্ট? 1%ও হবে না, আই ডাউট। আমি পড়তে বসছিলাম, আমি কিছু দূর কয়েক পাতা পড়ার পরে বমি আসছে, ফালায় রাখছি, ও আর পড়ি নাই এই রাবিশ। সাইফুল বাতেন টিটোরে জিজ্ঞেস করছিলাম আপনি পড়ছেন? ও বলছে যে হ্যাঁ, বমি করতে করতে হইলো, যেহেতু আমি একটা রাজনৈতিক দলের অ্যাক্টিভিটিজ এর সাথে যুক্ত, আমাকে এটা পড়তে হবে। হ্যাঁ, এটার বিরুদ্ধে জানা যাবে, সে নাকি বমি করতে, মানে কথার কথা রেটরিক্যালি বলতেছে।
যে বমি করতে করতে হলেও সে 26 পৃষ্ঠা পুরাটা পড়ছে, আমি পড়ি নাই। এরকম আরো বেশিরভাগ মানুষই এটা পড়ে নাই। তাহলে পরে যে জিনিসটা আমি পড়ি নাই, জানি না, সেই জিনিস সম্পর্কে আমাকে একটা প্রশ্ন করা হচ্ছে। তাহলে সরকারের দায়িত্ব ছিল ওই জুলাই রাবিশটা কি সেটা নিয়ে কথা বলা। তারা এসে এত বক্তৃতা বিবৃতি দেয় প্রতিদিন, তাদের উচিত প্রতিদিন টিভিতে বিভিন্ন জায়গায় জুলাই রাবিশটা সম্পর্কে লোকজনকে জানানো। সেটা করছে? করে নাই। আচ্ছা, এটা গেল 1 নাম্বার। দ্বিতীয় পয়েন্টটা হলো, আগামী জাতীয় সংসদ হইবে 2 কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে। এটাও কিন্তু ওই জুলাই রাবিশের ভিতরেই আছে। হ্যাঁ, কি যে 2 কক্ষ বিশিষ্ট, অনেক দেশেরই পার্লামেন্টে এরকম হয়। ব্রিটিশ পার্লামেন্টে যেমন হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস। হ্যাঁ, এখন আমাদেরও এটা হবে, একটা হাউস অফ কমন, একটা হাউস অফ লর্ডস, এই টাইপেরই একটা হবে উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ। নিম্ন কক্ষটাই হচ্ছে আসলে পাবলিক পিপলস রিপ্রেজেন্টেটিভ যারা, তারা এটাকে করে, সেখানেই আইন টাইন তৈরি হয় যা কিছু। আর উচ্চ কক্ষের কাজ হলো খানিকটা ওই মুরব্বিয়ানা করার মতো। তাদের আসলে হাতে কোনো এক্সিকিউটিভ পাওয়ার এরকম কিছু নাই, তারা মতামত দিতে পারে। হ্যাঁ, একটু তাদের করে ওয়াচ ডগের মতো কাজটা করে বেশিরভাগ ক্ষেত্রে। তো সেখানে তারা বলছে যে 100 জন নির্বাচিত হবে এবং প্রাপ্ত ভোটের অনুপাতে, মানে যে দল থেকে যত পার্সেন্ট ভোট পাবে, হ্যাঁ, টোটাল ভোটের, যে দল, একটা হয়তো জামাত 5% ভোট পাইলো, তাহলে তাদের 5 জন ওই ওই ইয়াতে উচ্চ কক্ষে তাদের 5 জন প্রতিনিধি থাকবে। বিএনপি 30% ভোট পাইলো, তাহলে উচ্চ কক্ষের ওই 100 জনের ভেতরে 30 জন বিএনপির হবে। আওয়ামী লীগ 40% পাইলো, তাহলে ওখানে 40 জন আওয়ামী লীগের থাকবে, এইভাবে। তো এটাতে আমি ভালো কথা, ভালো মন্দ, আমার আমার এই ব্যাপারে আমি খুব গুরুত্বপূর্ণ, খুব দরকারি কিছু দেখতেছি না বাংলাদেশের জন্য। হ্যাঁ, কিন্তু করলেও আমার কোনো অসুবিধা দেখি না। আমি এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত, অনেকে এটার বিরুদ্ধে থাকতে পারে। কাজে এই ব্যাপারটাতে আমি নিউট্রাল, এই পয়েন্টটাতে। এখন যারা আহ এটা বোঝার জন্য আপনাকে ওই জুলাই সনদ পড়ারও দরকার নাই, কারণ এখানেই বলে দিচ্ছে সে কি বক্তব্যটা কি। আপনি যদি মনে করেন যে এটা ঠিক আছে, ফাইন করেন। কিন্তু আমাদের কমিউনিস্ট পার্টি বা এই দলগুলো কিন্তু দাবি করতেছিল যে নিম্ন কক্ষেই এই সংখ্যার অনুপাতে যেটা ইয়ার আসন বন্টনের ব্যবস্থা, সেটা করার কথা কিন্তু বলছিল। সেই কথাটা কিন্তু এখানে নাই। হ্যাঁ, নিম্ন কক্ষটা বর্তমানের মতোই চলবে, মানে যেটা অ্যাকচুয়াল কাজের জায়গা, যেটা যেখানে প্রাইম মিনিস্টার বসে, যেখানে বিরোধী দলীয় নেতা বসবে, যেখানে তর্ক বিতর্ক হবে, সংসদীয় কমিটিগুলো হবে, কাজ করবে, সেটাতে এই বর্তমানের মতো ব্যবস্থাই থাকবে। আচ্ছা, গেল খ। গেল গতে, সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হইয়াছে, সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। এখানে দেখেন নাম্বার গ-তে আমি প্রথম থেকে বলি। দেখেন, জুলাই সনদ কথাটা, এটা ছোট্ট একটা ডকুমেন্ট, 1 পৃষ্ঠার একটা ডকুমেন্ট, তাই না? 1 পৃষ্ঠার একটা ডকুমেন্টের ভিতরে দেখেন তারা একবার জুলাই সনদকে লিখতেছে জুলাই জাতীয় সনদ, আবার ক নাম্বারে দেখেন গতে বলতেছে জুলাই জাতীয় সনদ, কতে বলতেছে জুলাই সনদ। একটা ডকুমেন্টের যা নাম, এটা তো এমন না যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর বাংলাদেশ, দুইটা বাংলাদেশ বলতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বুঝায়, এরকম কোনো, এটা ডকুমেন্টেড যে এই রাষ্ট্রের নাম হইবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সংক্ষেপে বাংলাদেশ। এটা আমাদের সংবিধানে লেখা আছে বা উল্লেখ করা আছে, প্রতিষ্ঠিত। কিন্তু এমন কোন জায়গায় কোনো প্রতিষ্ঠিত নাই যে জুলাই সনদ বলতে জুলাই জাতীয় সনদ বুঝাবে। কাজে এখানে লেখার সময় কিন্তু পরিষ্কার করে সেটা লেখা উচিত। অথবা আমরা যেটা কোন একটা সায়েন্টিফিক রিসার্চ পেপারস এগুলোতে দেখবেন প্রথমবার যখন ওই কথাটা লেখে তখন বিস্তারিত পুরোটা লেখে। হ্যাঁ, তারপরে ব্র্যাকেটে হয়তো লিখে দিলাম, ধরেন একটা বায়োলজির একটা পেপার, সেখানে প্রথমবার লিখবে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, কথাটা লিখবে প্রথমবার, একদম প্রথম যখন লিখবে
হ্যাঁ, তখন ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড লিখে ব্র্যাকেটে লিখবে ডিএনএ। তারপরে আর যতবার ওইটাকে উল্লেখ করবে ততবার শুধু ডিএনএ 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 লিখে যাচ্ছে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এটা লেখার দরকার নাই। এটা হলো একটা একটা ডকুমেন্ট লেখার ফর্মাল প্রসেসটা হলো এরকম। প্রথমবার আপনি ওইটা বিস্তারিত, যেন কোনো অ্যাম্বিগুইটি না থাকে, সেটা থাকবে, দেখবে, বুঝবে, তার পরবর্তীতে আপনি সংক্ষেপের আকারটা লিখতে পারেন। এখানে উল্টা, প্রথমে সংক্ষিপ্ত আকারে জুলাই সনদ, ক নাম্বারে লিখতেছে জুলাই সনদ, গ নাম্বারে গিয়ে লিখতেছে জুলাই জাতীয় সনদ। তাহলে তো মানুষের মনে কনফিউশন আসতেই পারে। আইন আদালতের কাছে গেলে, কোর্টের কাছে যদি এটা নিয়ে কোর্টে যায়, প্রশ্ন আসবে এই দুইটা কি দুই জিনিস? তো আমি এই কথাটা কেন বলতেছি, যে এই সব জিনিস একটা লেখালেখির ব্যাপারে, একটা মানে একটা ক্লারিক্যাল কাজ করার মতো ব্যাপারেও তাদের যত্ন দেওয়ার মতো লোক নাই। একটা রাষ্ট্রের একটা ডকুমেন্ট, একটা অফিসিয়াল, সরকারি অফিসিয়াল একটা ডকুমেন্ট বানাচ্ছে, সেইখানে এই জিনিসটা এক পৃষ্ঠার একটা ডকুমেন্টও দ্বিতীয়বার একটু দেখে সেটাকে ঠিক করা, প্রুফ রিডিং করা, এইসবের নাই, মা বালাই নাই। এরা আছে লুটপাট করার ধান্দায়। হয়তো আসিফ নজরুলের ড্রাইভারকে দিয়ে দিছে, "এই, এটা টাইপ করে নিয়ে আসো।" হ্যাঁ, তা না হলে অন্য কাউকে দিয়ে টাইপ করাতে গেলে তাকে আবার একটা কন্ট্রাক্ট দিতে হবে, তার একটা ফিক্স একটা পেমেন্ট সেট করতে হবে। এক পৃষ্ঠা টাইপ করার জন্য কত নাও কি নাও, ওই টাকাটাও মেরে দেওয়ার জন্য কেউ হয়তো তার পিয়নকে দিয়ে টাইপ করাই দিয়ে আসছে, "এই, যাও তুমি টাইপ করে নিয়ে আসো তো এটা।" মানে কতখানি অদক্ষতা, অযোগ্যতা এবং ওইটাকে কি বলে, ইগনোরেন্স, মানে 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 ঠিক মতো যে নজর না দেওয়া, অমনোযোগিতা। ওই জুলাই সনদ যেটা, ওইটাও পড়তে গিয়ে আমি কেন 2-3 পৃষ্ঠা পড়ার পরে বমি আসছে, কারণ লাইনে লাইনে, বাক্যে বাক্যে এই যে এই অমনোযোগিতা, কেয়ারলেসনেস, কোনো হাবিজাবি একটা, রাস্তার বাদামের খোসার উপরে আমরা অনেক কিছু লিখি না, বাদামের ঠোঙার উপরে, সেরকম লেখা টাইপের। হ্যাঁ, এরা যে কতখানি যত্নশীল, একটা রাষ্ট্রীয় কাজ করতে বসছে, রাষ্ট্রের 20 কোটি মানুষের ভাগ্যের নির্ধারণের কাজ করতে বসছে, সেই জায়গায় তাদের কোনো গরজই নাই, বানানের ঠিক নাই, যা সাধু চলিত ঠিক নাই। তো এই যে গতে প্রথম হলো এটা, একবার বলতেছে জাতীয় সনদ, জুলাই জাতীয় সনদ, আর একবার বলতেছে জুলাই সনদ, দুইটা কি দুই জিনিস? আচ্ছা, এখন আসি গটাতে, যদি আরো ভেতরে ঢুকি, দেখেন কতগুলো জিনিস এটার একটা ইয়ার ভেতরে ঢুকাইছে। নারী প্রতিনিধি বৃদ্ধি, এইটা তো একটা চলমান প্রক্রিয়া। সাধারণ সংসদেও নারী প্রতিনিধি নিয়ে আলাপ হয়, এর আগে কয়েকবার বাড়ানোর চিন্তা হয়েছে, কোনো বা কমানোরও চিন্তা হয়েছে। এটার জন্য আলাদা করে কোনো সনদ মনদ বা এই গণভোটের তো দরকার নেই। সংসদে নারী প্রতিনিধি 30 জন এখনকার বর্তমান সংবিধান অনুযায়ী, আর 300 জন হচ্ছে নির্বাচিত প্রতিনিধি। এই দুটাই যে কোনো সময়ে সংবিধান সংশোধন করে এটা চেঞ্জ করা যায়। নারীরা, আমাদের অনেক নারীরা মনে করেন যে এই 30টা সংসদে নারী নারী প্রতিনিধি হিসেবে কোটায় নেওয়াটা, এটা তাদের জন্য অপমানজনক বা তাদেরকে পিছনে ফেলে রাখা। তারা চায় যে এটা বাতিল করা হোক। আবার অনেকে মনে করে যে না, নারীরা এখনো পিছিয়ে আছে, হ্যাঁ, এইটা আরো বাড়ানো হোক, 50টা করা হোক বা আরো বেশি করা হোক, এরকম বলে। ভিন্ন ভিন্ন মতামত আছে, সেটা যারা 2/3 বেশি যদি পার্লামেন্টারিয়ানরা একমত হয়, তারা এটাকে বাড়াতে বা কমাতে পারে। এটার জন্য গণভোটের দরকার নেই। গেল একটা নারী প্রতিনিধি বৃদ্ধি। বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন। আমি যদি ভুল না করে থাকি, 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগ পর্যন্ত এই সংসদীয় কমিটিগুলির সভাপতি হতো সরকারি দলের এমপিরা। এটা আপনারা হয়তো অনেকে জানেন যে সংসদে আমরা যেটা দেখি, ওই যে সংসদ কক্ষে বসে দুই দল ঝগড়া করে, চিল্লাচিল্লি করে, ওইটা আসলে খুব একটা এফেক্টিভ কিছু না। ওইটা জাস্ট সামনাসামনি একটা উপরের কার্যপ্রণালী কি হচ্ছে না হচ্ছে সেটার একটা রিফ্লেকশন। কিন্তু মূল কাজগুলো হয় সংসদীয় কমিটিগুলোতে। কোন আইনটা হবে, সেই আইনটা কেমন হবে, তো আগামীতে কোনটা নিয়ে নেক্সট ইয়াতে কোন জিনিসটা নিয়ে আলোচনা হবে, মানে সংসদের গুরুত্বপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হলো এই বিভিন্ন সংসদীয় কমিটিগুলো। এই কমিটিগুলোর সভাপতি আগে হতো বিরোধী দল, সরকারি দলের এমপিরা। 96 সালে ক্ষমতায় আসার পরে, হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরে, সে এই নিয়মটা চেঞ্জ করে ওখানে
বিরোধী দল থেকে সংসদীয় কমিটিগুলোর সভাপতি বানালো, যাতে করে ক্ষমতার একটা ভারসাম্য হয়। বিরোধী দলের দাবি দাওয়াগুলো আগে কি হতো, বিরোধী দল হয়তো একটা দাবি করছে, সংসদীয় কমিটিতে গেল, কমিটির সভাপতি যেহেতু সরকারি দলের, সে এটাতে ধরে এটা এখানে আলোচনাতেই তোলা যাবে না, ফেলে দেবে, এরকম হওয়ার সুযোগ ছিল। সেই সুযোগটা যাতে না থাকে, হ্যাঁ, সেই কারণে সভাপতি করা হলো বিরোধী দল থেকে। অনেকগুলি কমিটি থাকে, তার সভাপতি, এটা সেই 96 সাল থেকেই করা হয়েছে। ডেপুটি স্পিকার আমি নিশ্চিত নই, তবে একটা স্পিকারের প্যানেল থাকে, সেই প্যানেলের ভিতরে সরকারি দল বিরোধী দল দুই দল থেকেই থাকে, এবং স্পিকারের অ্যাবসেন্সে ডেপুটি স্পিকারের অ্যাবসেন্সে অন্য আরেকজন, তার অ্যাবসেন্সে অন্য আরেকজন, এইরকম একটা লিস্ট থাকে, অর্ডার অফ প্রেসিডেন্স এর একটা লিস্ট থাকে, প্যানেল থাকে, সেটা সরকারি দল বিরোধী দল মিলেই করা হয়। সেখানে এখন ডেপুটি স্পিকার আমি 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 কনফার্ম না যে এখন বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিতে কোনো বাধা আছে কিনা বর্তমান সংবিধানে। আমার ধারণা কোনো বাধা নাই, তারপরেও তারা এটাকে তুলতেছে চটকদার একটা আইটেম হিসেবে। হ্যাঁ, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, এবং সেটা নিয়ে এখানে গণভোট দিচ্ছে। আচ্ছা, তারপরে মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, এই কথাগুলো, এগুলো তো ভেগ কথা। আপনি গণভোট দিয়ে মৌলিক অধিকার চাইতেছেন, এর আগে কি আমরা মৌলিক অধিকার চাই নাই? আমরা তো বরাবরই চাচ্ছি যে আমাদের মৌলিক অধিকার, প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এবং তারপরে অন্যান্য নাগরিক অধিকার গুলাও দিতে হবে। এটা তো সেই একটা রাষ্ট্রের জন্ম থেকেই সেটাই বলা হয়, সেটাই অ্যাসপিরেশন। প্রতিষ্ঠা করতে হয়তো ব্যর্থতা কম বেশি থাকে, তো তাতে আমি গণভোট দিয়ে যদি বলি মৌলিক অধিকার দিতে হবে, তাইলে কি দিয়ে দিবে? আর আমি যদি গণভোটে না বলি যে দরকার নেই গণভোট, কোনো গণভোটই হলো না এই প্রশ্নে, মৌলিক অধিকারের প্রশ্নে, তাতে কি মৌলিক অধিকার দেওয়া বন্ধ থাকবে? স্কুলে আগে বাচ্চারা বছরের প্রথম দিন বই পেত, কতদূর পর্যন্ত যেন ফ্রি খাবার দাবার পাওয়া যেত, বইগুলো ফ্রি পায়। আহ, তারপরে আরো কি কি যেন ভর্তুকি টর্তুকিও দেয়া হয়। তাহলে শিক্ষার ব্যবস্থাটা হলো। চিকিৎসার ব্যাপারেও হসপিটাল আমাদের গ্রাম পর্যায়ে কমিউনিটি হেলথ সেন্টার এগুলি ছিল আম, একটা একটা মোটামুটি লেভেল। আমি বলবো না যে আহ, ইউরোপ আমেরিকার মতো বা ইন্ডিয়ার মতো চিকিৎসা ব্যবস্থায় আমরা পৌঁছে গেছি, বাট ছিল তো। তো অন্যান্য খাদ্য বস্ত্র বাসস্থান, এগুলো বাসস্থানের বেলাতেও গত সরকারের আমলে দেখলাম যাদের কোনো ইয়ে নেই, বাস্তুহীন মানুষদেরকে ঘর বাড়ি বানায় দেওয়ার একটা প্রচেষ্টা ছিল। কিছু না কিছু তো আছে। আমি এই গণভোট দিয়া এইখানে আমি কি যোগ করলাম আমার মাথায় আসে না, নতুন কি অ্যাড হইলো? মানুষের মৌলিক অধিকার আর বিচার বিভাগের স্বাধীনতা, এটাও গণভোট দিয়ে কি এলো? যারা সরকারে আসবে না মানলে কে ঠেকাবে? এখন যে এই যে বিচার বিভাগটাকে তারা কি করলো, 5ই আগস্টের পরে মব গিয়ে গিয়া জোর করে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদেরকে পদত্যাগ করতে বাধ্য করলো, মব গিয়া গুন্ডামি করে। সেখানে তাদের পছন্দের মতো লোকজনদেরকে, সব জামাতি রাজাকার পন্থী লোকগুলাকে ঢুকানো হলো। আইসিটি ট্রাইব্যুনালটাকে রাতারাতি উল্টায় সেই ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিল যারা, তাদেরকে অ্যারেস্ট করলো। প্রধান বিচারপতিকে অ্যারেস্ট করলো, সে খায়রুল হাসান, রিটায়ার্ড প্রধান বিচারপতি, সে এখন অ্যারেস্টেড। আর এই রাজাকারের উকিল ছিল তাজুল, তাকে বানানো হলো চিফ প্রসিকিউটর। এই যে তুগলকি কাণ্ড ঘটায় ফেলছে বিচার বিভাগে, এইটারে বলতেছে বিচার বিভাগের স্বাধীনতা। তো এই গণভোট দিয়ে ওটা কি, আমি আমি বললাম দেশের সব 200 কোটি মানুষই বললো, 20 কোটি মানুষই বললো যে ইয়েস, বিচার বিভাগের স্বাধীনতা দিতে হবে। তো সেই সরকারের ইউনূসের মতোই যদি বিহেভ করে, কি দিয়ে আটকাবে? এই গণভোটটাকে কিভাবে ঠেকাবে সেটাকে? আমি বুঝলাম না। তো এই যে ফালতু কথাবার্তা কতগুলো, ভেগ কথাবার্তা, স্বাধীনতা বলতে কি? তারপরে স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, ওকে, এই ব্যাপারে ওই জুলাই সনদে হয়তো কিছু কথা বলা আছে কত মেয়াদের। যেমন নর্মালি প্রধানমন্ত্রী 5 বছরের জন্য হয়, সেটাকে কি চেঞ্জ করবে? 4 বছর করবে না 6 বছর করবে এক একটা মেয়াদ? নাকি ওই যে আরেকটা কথা শুনলাম যে পরপর 2 মেয়াদের বেশি থাকতে পারবে না, এরকম কিছু, হোয়াট এভার, ঠিক আছে, সেটা ওই জুলাই বালসালে গিয়ে দেখতে হবে কি লিখছে। একমত হতে পারি, নাও হতে পারি। এইটা একটা। তাহলে এই স্থানীয় সরকার এবং প্রধানমন্ত্রীর মেয়াদ, এইটা একটা সলিড কথা যেটা বাস্তবায়নযোগ্য। যে যদি বলে যে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না একজন, এটা একটা বাস্তবায়নযোগ্য কথা। রাষ্ট্রপতির ক্ষমতা সহ
এখানে রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দেয়া হয়েছে, দিয়ে প্রাইম মিনিস্টারের সাথে ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে। কিন্তু এই ব্যাপারটাতে আমি খুব একটা একমত না, কারণ রাষ্ট্রপতি হলো একটা কি বলা যায়, একটা আলংকারিক পদ। উনি হচ্ছেন রাষ্ট্রের ইউনিটির প্রতীক, ঐক্যের প্রতীক। তাকে যখনই আপনি এক্সিকিউটিভ ক্ষমতা দিবেন, এটা তখন একটা ওই উম, ইয়ের সাথে, সংসদ যেটা পার্লামেন্ট, হ্যাঁ, পার্লামেন্টের সাথে লেজিসলেশন যেটাকে বলে, রাষ্ট্রের একটা বড় অঙ্গ, পার্লামেন্টের সাথে একটা বিরোধ তৈরি হবে। এবং এই রকম বিরোধে অনেক ভেজাল হওয়ার অনেক নজির আমাদের আছে। পাকিস্তান একটা ভালো নিদর্শন। সেখানে রাষ্ট্রপতির হাতে অনেক ক্ষমতা, সেনাবাহিনীর প্রধানের হাতে অনেক ক্ষমতা। ইভেনচুয়ালি দেখা যায় যে সেখানে পার্লামেন্টের হাতে আর কোনো ক্ষমতাই নেই। যারে ইচ্ছা তারে প্রধানমন্ত্রী বানায়, যারে ইচ্ছা তারে আবার জেলে ঢুকায়, সবকিছুই চলে। তো একটা ওয়েস্টমিনিস্টার ফর্মের ডেমোক্রেসি আমরা, যেখানে রাষ্ট্রপতি হচ্ছে একটা আনুষ্ঠানিক পদ, দেশের সবচাইতে সম্মানিত পদ। মহামান্য রাষ্ট্রপতি বলা হয়, অন্য কোনো পদকে মহামান্য বলা হয়। মাননীয় প্রধানমন্ত্রী বলি, মাননীয় স্পিকার বলি, কিন্তু রাষ্ট্রপতির আগে আমরা বলি মহামান্য রাষ্ট্রপতি। তো এই পদটাতে এখন যদি তাকে দিয়েও আমরা ওই টিন বিতরণের দায়িত্ব তার ঘাড়ে কিছুটা দিয়ে দেই, যেটা আমাদের এই এমপিরা করে, যেটা ওটাও করা উচিত না এমপিদের। আমি কথার কথা বলছি যে আমাদের পার্লামেন্টারিয়ানরা কাজের বিনিময়ে খাদ্যের গম বিতরণ, টিন বিতরণ, বন্যার ত্রাণ বিতরণ, এইসব কাজেই বেশি আগ্রহী দেখা যায় তাদের। তো এইসবের ভেতরে যদি এখন রাষ্ট্রপতির ঘাড়েও এরকম কিছু কিছু দায়িত্ব দিয়ে দেওয়া হয়, এটা ওই পদটাকে বিতর্কিত বা নোংরা করার একটা সুযোগ তৈরি করা হলো। হ্যাঁ, তো এবং তারপরে বিশেষজ্ঞদের দ্বারা এটা ইয়ে করতে হবে, যে আইন বিশেষজ্ঞ যারা বা সংবিধান রাষ্ট্র বিশেষজ্ঞ, তারা এটা বসে বসে আহ অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন গুলো নিবে, ভালো মন্দ বিচার করবে, যে সঠিক বেঠিক কোনটা কি করা উচিত এগুলো। হ্যাঁ, তারপরে কাজেই এই রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার আহ রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর কিছু কথা আছে, এবং অনেকেই বলে, অনেকেরই ধারণা যে ইউনূসের ধান্দা হলো একটা ইলেকশন, যে 12 ফেব্রুয়ারিতে যদি ইলেকশনটা হয়, যে দলই আসুক তার ধান্দা হলো সে রাষ্ট্রপতি হবে, এবং রাষ্ট্রপতি হয়ে তার হাতে কিছু ক্ষমতা থাকবে। যেমন এখন বর্তমান রাষ্ট্রপতির হাতে কোনো এক্সিকিউটিভ কোনো পাওয়ার তার হাতে নাই। রাষ্ট্রপতি সব কাজ করবে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। প্রধানমন্ত্রী তাকে যা বলবে এটাই সব জায়গায় হয়। ব্রিটেনের রাজার কাছেও পার্লামেন্টে সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রী গিয়ে ব্রিটেনের রাজাকে বলে যে আমরা এই সিদ্ধান্ত নিলাম, আপনি এখন সিদ্ধান্তটা প্রচার করে দেন, এই ডিসিশনের উপরে সাইন করেন, করে এটা বলে দেন, প্রচার করুক সারা দেশবাসীর কাছে যে এখন থেকে এই নিয়মে এটা মানতে হবে সবাইকে। রাষ্ট্রপতির কাজ হলো এটা, যেহেতু উনি রাষ্ট্রের মুরব্বী, ইজ দ্য মানে কি বলা যায়, সবচেয়ে সম্মানিত ব্যক্তি। সো তাকে দিয়ে বিভিন্ন আইন কানুনটা দেশবাসীকে জানানো হয়, যে এই আমরা এখন এই নিয়মটা করলাম, এই আইনটা চালু করলাম, তোমরা সবাই এই আইনটা মেনে চলো। হ্যাঁ, এরকম। সো প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি সব কাজ করেন, রাষ্ট্রপতি নিজে কোনো সিদ্ধান্ত নেন না। শুধু প্রধানমন্ত্রীর নিয়োগ, কারণ ইলেকশনে প্রধানমন্ত্রী কে হবে সেটা কিন্তু রাষ্ট্রপতি নির্ধারণ করে না। ইলেকশনে পার্লামেন্টে যে দল বেশি সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে সেই দল নির্ধারণ করে যে কে প্রধানমন্ত্রী হবে। তারপরে সেই ইনফরমেশনটা পার্লামেন্ট সচিবালয় থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হয়। রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় যে এই ব্যক্তিকে জনগণ ভোট দিয়ে সবচাইতে তার দলটাকে নির্বাচিত করছে, এবং তার দলের পার্লামেন্টারিয়ানরা ভোট দিয়ে এই লোকটাকে প্রধানমন্ত্রী হতে বলছে, আপনি এখন এখানে সাইন করে তার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সাইন করেন। এই যে প্রধানমন্ত্রীর নিয়োগ দেয়াটা, এই কাজটা রাষ্ট্রপতি করে, সেটাও সে তার ইচ্ছা মতো একজনকে ধরে এনে প্রধানমন্ত্রী বানাতে পারে। আর একটা বোধহয় প্রধান বিচারপতি, বাংলাদেশের আইন অনুযায়ী প্রধান বিচার, এরকম কিছু কাজ আছে যেগুলো প্রধান রাষ্ট্রপতি করে। এর বাইরে কোনো কাজ সে করতে পারে না। এখন যখনই তার ঘাড়ের উপরে আপনি আরো ক্ষমতা দিয়ে দিবেন, তখন দেখা যাবে প্রাইম মিনিস্টারের সাথে কনফ্লিক্ট লাগতেছে। হ্যাঁ, কে কার উপরে যাবে, এসব অনেক কিছু হবে। হোয়াট এভার, আপনি এটাকে যেভাবে বোঝেন বুঝেন।
তো এই যে এতগুলো নারী প্রতিনিধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটির সভাপতি, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, এরকম এক গাদা জিনিস একটা পয়েন্টের ভিতরে দিয়ে রাখলো। আবারও সেই একই কথাই থাকবে যে এর ভিতরে কতগুলোর সাথে আমি একমত, কতগুলোর সাথে আমি একমত তো নাও হতে পারি। নারী প্রতিনিধির বৃদ্ধি এই বিষয়টার সাথে তো আমি একমত নাও হতে পারি। রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি এটার সাথে তো আমি একমত নাও হতে পারি। তো আমি কি করব তাহলে? এতগুলো পয়েন্ট একসাথে দিয়ে দিল একটার মধ্যে। তার চাইতে মজার বিষয় হলো যে এগুলো তো সবই জুলাই সনদের বক্তব্য। আচ্ছা, তো জুলাই সনদের ভিতরে এবং যে ৩০টি বিষয় জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হইয়াছে, কয়টা দল এই ৩০টা বিষয়ে একমত পোষণ করছে? কোন কোন দল তো নোট অফ ডিসেন্ট দিছে, কোন কোন দল তো এই ইয়াতে সাইনই করে নাই। স্বয়ং এনসিপি যেটা, তারাই তো এই জুলাই রাবিশটাতে সাইনই করে নাই। তাহলে পরে আমি কিভাবে বলি যে ঐক্যমত্য হয়েছে এবং সেই ঐক্যমতের ব্যাপারে আমি একমত, এবং যে ৩০টি বিষয়ে জাতীয় সনদে ঐক্যমত হয়েছে, তাহলে ৩০টা বিষয় এখানে তুলে দেওয়া দরকার। আর না হলে তাকে পড়তে হবে ওই আগে যেটা বললাম, জুলাই সনদ যে না পড়ছে সে তো এই ব্যাপারে ডিসিশন নিতে পারবে না যে গ নাম্বার পয়েন্টে সে কি করবে। আচ্ছা, ঘ নাম্বারে কি আসছে? জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে। এখন দেখেন, ক খ গ ঘ প্রত্যেকটাই তো ওই জুলাই রাবিশের কথা, যে ওখানে জুলাই জাতীয় সনদে বর্ণিত, জুলাই জাতীয় সনদে বর্ণিত। তাহলে পরে আমার সেগুলোর মধ্যে থেকে, এবং সেখানে অনেক কথা আছে, তার মধ্যে থেকে এই চারটাকে আনা হলো কেন? তার মানে কেউ যদি হাতে ভোট দেয় তাহলে কি শুধু এই চারটা জিনিসই বাস্তবায়ন হবে? এই চারটা জিনিসের মধ্যে ঘতে কি বলা আছে? অপরাপর সব, তার মানে টোটালটাই হচ্ছে জুলাই জাতীয় সনদ যেটা সাইন করা হয়েছে সেটা। তাহলে তো একটা পয়েন্ট লিখলেই হতো এখানে, যে জুলাই জাতীয় সনদে যাহা কিছু বলা হইয়াছে আপনি কি তাহাকে একমত? তাহলে হ্যাঁতে ভোট দিন, একমত না হলে নাতে ভোট দিন। এখানে চারটা আলাদা আলাদা পয়েন্ট করার কি মানে হলো? আলটিমেটলি তো ঘতে গিয়ে তো বললোই যে জুলাই জাতীয় সনদে যা আছে সবকিছু। তাহলে আমার আলাদা আলাদা ভাবে এগুলো পয়েন্ট উল্লেখ করার আবার কি মানে? তার মানে হলো একটা ধোঁয়াশা তৈরি করা, একটু ধোঁয়াশা তৈরি করা, মানুষকে একটু গোলমালের মধ্যে ফেলে দেয়া, বুঝতে না পারা, বুঝতে না পারলে পরে কি করবে না করবে সেটা যাতে একটা ইয়ার মধ্যে থাকে, হেজিটেশন। এবং তখন মানুষ কি হবে, যখন নিজে আর ডিসাইড করতে পারবে না কি করব, তখন গিয়া গ্রামের লোকেরা হয়তো মসজিদের ইমাম সাহেব কিংবা পাড়ার মোড়ল কিংবা কি জানো ইউনিয়ন পরিষদের মেম্বার সাহেবের কাছে জিজ্ঞেস করবে, মেম্বার সাহেব কি করবো, কি এটা কোনটায় দিব, কি করব? মেম্বার সাহেব বলবে হাতে ভোট দাও, হাতে ভোট দাও, সে তাতে হাতে হাতে ভোট দিবে। এই যে কাজগুলো করতেছে। এখন ঘর ব্যাপারে একটা সিভিয়ার প্রবলেম আছে ঘ নাম্বারটাতে। রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে, মানে হচ্ছে যে যে দলটা ক্ষমতায় আসবে ইলেকশনের পরে, সেই পার্লামেন্টটাতে, কারণ রাষ্ট্র ক্ষমতা চালা হচ্ছে পার্লামেন্ট, এই পার্লামেন্টকে কি করতে হবে ইলেকশনের পরবর্তীতে, যে নতুন সরকার নতুন পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্ট কি করবে, কি করতে হবে সেটা এখনই বলে দিচ্ছে। অথচ একটা দেশের পার্লামেন্ট হলো সর্বোচ্চ সার্বভৌম প্রতিষ্ঠান, যেটাকে অন্য কেউ বলে দিতে পারে না যে তুমি এই করো সেই করো ওই করো তাই করো। পার্লামেন্ট হলো গণপ্রতিনিধিদের সমাবেশ, যেখান থেকে সব ডিসিশন হবে জনপ্রতিনিধিদের সিদ্ধান্তের ভিত্তিতে হবে। সেই পার্লামেন্টকে আপনি তৈরি হওয়ার আগেই, পার্লামেন্ট এখনো হয় নাই, ইলেকশনও হয় নাই, তার আগেই আপনি বলে দিচ্ছেন যে এই জুলাই সনদে যা লেখা আছে সবকিছু বাস্তবায়ন করতে হবে। এটা কেউ বলতে পারেন না, এটা একদম কমপ্লিটলি ডেমোক্রেটিক প্রসিডিউরের বিরুদ্ধে যায়। এটা হচ্ছে ডিক্টেটরশিপ। আপনি পার্লামেন্টকে বলে দিচ্ছেন এটা করো, এটা করো, এই আইন পাস করো, ওই আইন পাস করো। নো, এটা পারেন না। পার্লামেন্ট হবে, পিপলস রিপ্রেজেন্টেটিভরা বসবে,
তারা বসে বসে জিনিসগুলো নিয়ে আলাপ করবে, কোনোটা নতুন আইন করতে হলে, সংবিধান সংশোধন করতে হলে, যা কিছু করার দরকার তারা বসে তারা সিদ্ধান্ত নিয়ে তারপর সেটা করবে। আগে থেকেই আপনি সিদ্ধান্ত দিয়ে দিতে পারেন না। এটা জিয়াউর রহমানের আমলে হতো, এরশাদের আমলে হতো, কারণ তখন ডিক্টেটোরিয়াল, একদম অফিসিয়ালি যেটা সামরিক শাসন, প্রধান সামরিক আইন প্রশাসক নামে মাত্র একটা পার্লামেন্ট আছে, সে পার্লামেন্টকে বলে দিচ্ছে, এই মোশতাক যে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করছে ওইটাকে পাশ করে দাও। জিয়াউর রহমান বলল, সাথে সাথে পার্লামেন্ট সেটা পাশ করে দিল। এই কাজটা এটা করলে এটা তো আর ডেমোক্রেসি থাকলো না। আপনি কোনোভাবেই পার্লামেন্টকে বলতে পারেন না বাইরে থেকে যে এইটা তোমরা পার্লামেন্টে পাশ করো, বলতে পারেন না। সেই ঘ নাম্বারটা একদম অ্যাবসলিউটলি গণতন্ত্র, সংবিধান, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, সংবিধানের এবং সংসদের সার্বভৌমত্বের পরিপন্থী। এখন এই কথাটা কে বুঝবে, কাকে বোঝাবেন আপনি? গণভোট হয়, একটা সরকার থাকে, তাদের কোনো একটা বিশেষ কাজকে সমর্থন দিচ্ছে কিনা, যেটা ব্রিটেনের কথা এক্সাম্পল দিলাম, যে ডেভিড ক্যামেরনের সরকার কনজারভেটিভ পার্টির, তারা দেশের লোককে জিজ্ঞাসা করলো যে আমরা ব্রেক্সিট করতে চাই, তুমি কি রাজি নাকি রাজি না? আমরা ব্রেক্সিট করতে চাই সেটাও না, ডেভিড ক্যামেরন ব্রেক্সিটের বিরুদ্ধে ছিল। প্রশ্নটা স্ট্রেট এরকম যে ব্রিটেনকে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে থাকতে দেখতে চাও নাকি দেখতে চাও না? আমরা কি চাই না চাই কারোর কোনো ইয়ে নাই, পুরোপুরি জনগণের মতামতের উপর ছেড়ে দেওয়া হয়েছে, তারা ভোট দিছে। জিয়াউর রহমানের আমলে সে ক্ষমতায় বসে আছে প্রেসিডেন্ট হয়ে, সবকিছু চিফ, প্রধান সামরিক আইন প্রশাসক, প্রেসিডেন্ট, আরো আরো যা কিছু সবকিছু দখল করে তারপরে বলতেছে আমি যে এই যে ক্ষমতা দখল করছি এটাকে তোমরা অ্যাকসেপ্ট করো কি করো না, এরকম আমাকে তোমরা চাও কি চাও না, সেটার উপরে গণভোট হয়েছে। কিন্তু কখনো গণভোট হয় নাই যে আগামীতে একটা পার্লামেন্ট ইলেকশন হবে, সেই পার্লামেন্ট মেম্বাররা এই ডিসিশন, এই কাজ তাদেরকে করতে হবে, ভোট দাও, এটা কখনো গণভোটে হয় না। আপনি যদি চান আপনার এই কাজটা করবে, তাহলে আপনার মধ্যে যারা ইলেকশনে, সাধারণ নির্বাচনে যেসব ক্যান্ডিডেট আছে, সেসব ক্যান্ডিডেটদের কাছে আপনি জিজ্ঞেস করেন যে এই কাজটা কে করবা, কে সবচেয়ে বেশি এটার পক্ষে মত দিবা, সেই লোকটাকে আপনি ভোট দিবেন সাধারণ নির্বাচনে। এটা গণভোটের বিষয় না, এটা সুস্পষ্টভাবে আমাদের সংবিধানের লঙ্ঘন, যে কোনো সভ্য দেশের রাষ্ট্রীয় আইনের লঙ্ঘন। যে ইলেকশনই হয় নাই, পার্লামেন্টই তৈরি হয় নাই, তার আগেই তাদেরকে কি করতে হবে না করতে হবে আগে থেকে ডিকটেট করা হয়ে যাচ্ছে। এই যে ডিকটেট করতেছে, দ্যাট ইজ দ্য সাইন অফ এ ডিকটেটর। দিস ইজ হাউ এ ডিকটেটর ওয়ার্কস। ডিকটেটরটাকে বাংলায় স্বৈরাচার বলা হয়, যেটা হাসিনাকে আপনারা বলে বেড়ান। কিন্তু আপনাদের ইউনূস হলো কাগজে কলমে অফিসিয়ালি ব্ল্যাক এন্ড হোয়াইট প্রোভেন ডিকটেটর। এবং এই যে সরকারের উপদেষ্টা থেকে শুরু করে কর্মচারী, ব্যাংক কর্মচারী, এটা সেটা সবাই মিলে হাতে ভোট দিন, হাতে ভোট দিন, হাতে ভোট না দিলে আপনি ভারতের দালাল, হাতে ভোট না দিলে আপনি দেশ বিরোধী, হাতে ভোট না দিলে আপনি অমুক, হাতে ভোট না দিলে আপনি তমুক, এই যে কাজগুলো করতেছে, এইটাও অ্যাবসলিউটলি আনএথিক্যাল, ইললিগ্যাল। রাষ্ট্রের পয়সা খরচ করে, সরকারি ট্যাক্স পেয়ারদের পয়সা খরচ করে এনারা বলে বেড়াচ্ছে, লেখা আছে যে ব্যানার ছাপাচ্ছে, বড় বড় পোস্টার বানাচ্ছে, সব রাষ্ট্রের ট্যাক্স পেয়ারদের পয়সা খরচ করে বানানো হচ্ছে। ইউ ক্যান নট ডু দ্যাট। তুমি বলতে পারো যে হ্যাঁ না ভোটে আসুন, নাগরিক দায়িত্ব পালন করুন, আপনার বিবেচনা মোতাবেক আপনি ভোট দিন, এইটুকু কাজ করতে পারো। কিন্তু তুমি বলতে পারো না আসো এসে হাতে ভোট দাও, হাতে ভোট না দিলে তুমি দালাল, তুমি অমুক, তুমি তমুক। জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে এটা করতে পারো না। আরো ইউনূস তো পারেই না, কারণ সে নিজে একটা ট্যাক্স চোর, সে নিজে ট্যাক্স দেয় না, পাবলিকের ট্যাক্সের টাকা দিয়ে সব আকাম করে বেড়ায়। এবং আরো মজার ব্যাপার কি,
দেশের যে কোনো ইলেকশন কন্ডাক্ট করার দায়িত্ব হলো ইলেকশন কমিশনের। নির্বাচন কমিশন যেটা আছে এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। ওই যে ক নাম্বারেই লেখা ছিল, কিন্তু যদি মনে থাকে আপনাদের, ক নাম্বারে ছিল নির্বাচন কমিশন একদম পরিষ্কারভাবে উল্লেখ করা, এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে প্রক্রিয়া গঠন করা হবে, হেন করা হবে, তেন করা হবে। এই যে সাংবিধানিক প্রতিষ্ঠান, এই সাংবিধানিক প্রতিষ্ঠানটাকে অবজ্ঞা করে এই গণভোটটা কিন্তু আয়োজন করতেছে সরকার নিজে। এটার সাথে এটা ইলেকশন কমিশনের আন্ডারে না, তারা করতেছে না। সরকার এই গণভোটের আয়োজন করতেছে, নিজেই আয়োজন করতেছে, নিজেই একটা পক্ষ নিয়ে ক্যাম্পেইন করতেছে। তো তাহলে কি হবে? এটা এটা যে কোনো দেশে আইনের শাসন যদি কখনো আসে, মানে আধা ঘন্টার মধ্যে কোর্টে এটা নিয়ে ফাইল করলে এই গণভোট বাতিল হয়ে যাবে। তো এইটার ব্যাপারে ওই সময় আমি তাৎক্ষণিকভাবে যে মতামত দিচ্ছিলাম সেগুলোও বোধহয় একটু পড়ে শোনাই সবাইকে, যদি ইতিমধ্যে সবাই বিরক্ত হয়ে না যান। আমি এটা কবেকার আমি একটু দেখি তো, বেশ কয়েক সপ্তাহ আগে এটা লিখছিলাম। আমি প্রথম যখন এই ব্যালট পেপারটা দেখলাম ওই সময় ইনস্ট্যান্ট 10ই জানুয়ারি, হ্যাঁ, এই সময় ইনস্ট্যান্টলি আমার যা মনে আসলো সেইভাবেই লিখলাম। এটার পেছনে কোনো বিশাল গবেষণা টবেষণা নাই। আর আমার স্বভাবসিদ্ধ ভাষাতেই লিখছি। লালবদর ও তাদের সকল সরকার গণভোটে হ্যাঁ ভোট দেবার জন্য ব্যাপক অনুরোধ, উপদেশ ও ভয়ের কথা বলে বেড়াচ্ছেন। হ্যাঁ, ভয়ও দেখাচ্ছে যে এখানে না ভোট দিলে স্বৈরাচার চলে আসবে। কিভাবে আসবে আমরা বুঝলাম না। না ভোট দিলে দেশে স্বৈরাচার প্রতিষ্ঠিত হবে কেমনে, এটার কোনো ব্যাখ্যা নাই, কিন্তু তারা বলে বেড়াচ্ছে সমানে। ব্যালট পেপারে 4টি প্রস্তাব ছাপিয়ে একটি মাত্র হ্যাঁ অথবা একটি মাত্র না বলতে বলছেন। এক্ষেত্রে আমাদের যৌক্তিক অবস্থান হওয়া উচিত নিম্নরূপ: কোনো একটি প্রস্তাবও যদি আপনার কাছে সুস্পষ্ট না থাকে তাহলে এই না ভোট দিন। যেটা আমি ব্যাখ্যা করলাম, যে একটা বুঝতে পারছি না আমি এই পয়েন্টটাতে কি বলছি, যদি আমি আমার কাছে বুঝতে না পারি, যেমন দেখলাম বেশ কয়েকটা পয়েন্টে জুলাই সনদ পড়তে হবে, জুলাই সনদ না পড়লে ওই পয়েন্টে কি বলছে সেটা আমি বুঝতে পারবো না, তাহলে না বুঝে আমি ভোট দিতে পারি না, হ্যাঁ ভোট দিতে পারি না। তো কোনো একটা যদি না বুঝতে পারেন, নাতে ভোট দিন। কিংবা কোনো একটি প্রস্তাবের সাথে আপনি যদি একমত না হন তাহলেই না ভোট দিন। এটা আমি ব্যাখ্যা করলাম যে কোনো একটাতেই যদি আমার অমত থাকে তাহলেই নাতে ভোট দিতে হবে, যেহেতু আমি শুধুমাত্র ওইটাতে না দিব আর একটাতে হ্যাঁ দিব সেই প্রভিশন তো রাখে নাই ব্যালটে, চালাকি করে এই কাজটা করতে গেছে। উদাহরণ হিসেবে আমি লিখলাম যে আপনাকে যদি চাল ডাল গরুর মাংস শুকরের মাংস দিয়ে বানানো খিচুড়ি খেতে দেয়া হয়, আপনি খাবেন? হ্যাঁ, এখানে গরুর মাংস শুকরের মাংস অবশ্য অনেকেই আছে যে খাবে, যাদের গরু আর শুকর কোনোটাতে অসুবিধা নাই। কিন্তু আমি মোটা দাগে বোঝানোর জন্য বললাম যে একজন মুসলমানের জন্য, যে কিনা একজন মুসলমান ধার্মিক, সে নিশ্চয়ই শুকরের মাংসের জন্যই এই এটা খেতে পারবে না। আবার যে একজন হিন্দু, সে আবার গরুর মাংসের জন্য এটা খেতে পারবে না। আমি সাধারণভাবে বলতেছি। 1857 সালে এই ইস্যুতেই বিশাল যুদ্ধ লেগে গেছিল ব্রিটিশদের সাথে। আমরা যেটাকে আমাদের স্বাধীনতার যুদ্ধ বলি প্রথম, এই শুকর আর গরুর মাংস নিয়ে। হ্যাঁ, তো এটা লিটারালি বলছি না, কিন্তু বোঝার জন্য বললাম যে চাল ডাল গরুর মাংস শুকরের মাংস দিয়ে। এখন যদি কোনো একটাতে আপনার ইয়া থাকে, বা এমন যদি হয় ডালে অ্যালার্জি, আপনার ডাল খেলেই আপনার একেবারে গাটা ফুলে আপনি হার্ট ফেল করার উপক্রম হয়ে যান, তাহলে আপনি কি ওই খিচুড়িটা খাবেন? খাবেন না তো, একটাই যথেষ্ট। তাহলে দেখা যাক প্রস্তাবগুলো কি কি। এটা এটা আমি আমি অলরেডি বর্ণনা করে আসছি, এখানে লিখে রাখছিলাম ওই সময়কার। হ্যাঁ, হ্যাঁ, এই কথাটা একটু আমি বলি যে আম, এই যে লীগ যদি ক্ষমতায় যায় তাহলেও এই 30টি পয়েন্ট বাস্তবায়ন করবে না, কোনো দায়বদ্ধতা নাই। এনসিপি ওই সনদে স্বাক্ষর করেনি, এবং অন্যান্য আরো কতগুলো দল আছে তারা স্বাক্ষর করে নাই। তাহলে জামাত জোট যদি ক্ষমতায় যায়, জামাত জোটে তো এনসিপি আছে, তারা যদি সাধারণ ইলেকশনে জিতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, তাহলে তো তাদের এই 30টা পয়েন্ট, ওই জুলাই সনদের ওই 30টা পয়েন্ট বাস্তবায়ন করার কোনো দায়বদ্ধতা নাই। আমি যতই হ্যাঁতে ভোট দেই না কেন, কিন্তু ভোটের পরে যারা সরকারের ক্ষমতায় যাবে তারা বলবে না, এটা তো আমরা সাইনই করি নাই, আমরা এটা মানি না, ফেলে দাও। কিছু করার থাকবে না তখন আমার।
তাহলে আমার এই হ্যাঁ না ভোট দিয়ে আমার লাভটা কি? লিগ যদি যাবে না, এমনকি সিগনেচার করা কোনো দলও যদি ক্ষমতায় যাবার পরে প্রস্তাবটি অগ্রাহ্য করে, তাহলে সেটা কিভাবে ঠেকাবে তা এখানে বলা নেই। এক্স্যাক্টলি একটা দল, যে কোনো দল, ধরুন বিএনপি ক্ষমতায় গেল, বিএনপি গিয়ে বললো ধুর ওসব কি, আমরা আমাদের কাজ করে খাল টাল কাটিয়ে এদিকে যাই, এসব জুলাই ফুলাই ফেলে রাখো। কি করবেন? কিছু করার নাই। কেউ এসে তাদেরকে বলতে পারবে না যে এই তুমি বলছিলা জুলাই সনদের এটা বাস্তবায়ন করবা, হ্যাঁ না ভোটে দেশের লোকজন বলছে। কিছু করে না। বিএনপি বা যে দলই যাক, তারা এটাই উল্টা আরো বলবে যে ওয়েল, এখন আমরা একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসছি, আমরা যদি সংবিধান সংশোধন করতে চাই তাহলে এখন আমরা একটা গণভোটের আয়োজন করতে পারি যে আমরা সংবিধানে এই পরিবর্তন করতে চাই, সুস্পষ্ট ভাবে লেখা, এরকম ওই 4 পয়েন্ট এটা সেটা বালসাল এগুলো টাইপের না। তারপরে তারা আর একটা গণভোটের আয়োজন করতে পারে সেটার উপরে। গণভোট করতে হলে আগে একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার থাকতে হয়। পার্লামেন্টের কোনো একটা ডিসিশন 2/3 বেশি ক্ষমতা থাকলে সংবিধান সংশোধন করতে পারে তারা। বাংলাদেশের সংবিধান অনুসারে যদি 300 জনের ভেতরে 200 জন এমপি যদি, আর ওই 30 জন এক্সট্রা, যে বা ইয়াতে এক্সট্রা বলছি সরি, মানে সংরক্ষিত নারী আসন 30 জন, মানে 330, তার মধ্যে তাহলে যদি 220 জন এমপি যদি কোনো একটা মত দেয়, তাহলে সেটার ভিত্তিতে সংবিধান সংশোধন করা সম্ভব। কিন্তু এটাও বলা আছে যে কিছু কিছু বিষয় আছে যেগুলো অনেক বেশি ক্রুশিয়াল, সেই সব বিষয়গুলোতে 2/3 থাকার পরেও পার্লামেন্ট যদি মনে করে, সরকার যদি মনে করে, তাহলে তারা সেই ব্যাপারের উপরে গণভোট দিতে পারে যে আমরা পার্লামেন্টে এই সিদ্ধান্ত নিলাম, তবুও দেশের জনগণ তোমরা কি বলো এটার উপরে, আবার একটু ভালো করে শুনি, এরকম একটা হতে পারে। কিন্তু হুদাই আকাশ থেকে এসে একটা ইউনুস বসে আছে, সেই ইউনুস এসে একটা জুলাই মাসের কি একটা বানাইলো 27 পৃষ্ঠার কি লিখলো, যার অর্থ কেউ বুঝে না, বা পড়তে গিয়া মানে 2-3 পৃষ্ঠার পরে আর কেউ পড়তে পারে না, সেই জিনিসটা নিয়ে একটা গণভোট, সেই গণভোট কে মানতে যাবে? পাবলিকের ভোটে ইলেক্টেড যে কোনো রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবে বাংলাদেশে, তারা এই গণভোটকে কমপ্লিটলি অগ্রাহ্য করতে পারে, ঠেকানোর কোনো উপায় নেই। আবার আরেক দিক থেকে ভয়ঙ্কর ব্যাপারটা কি হবে, একই দিনে যেহেতু দুইটা ইলেকশন হচ্ছে, গণভোট এবং জাতীয় নির্বাচন, এবং অলরেডি আমাদের প্রেস শফিক বলে ফেলছে যে ইলেকশনের রেজাল্ট দিতে দেরি হবে, যেটা করবে পার্লামেন্ট ইলেকশনের ওই রেজাল্টটা আটকে থাকবে, রেজাল্ট হবে না। বাই দিস টাইম এই গণভোটের রেজাল্টে ব্যাপক ভোটে জয়যুক্ত হয়েছে এরকম একটা রেজাল্ট চলে আসবে। তারপরে যখন ব্যাপক ভোটে জয়যুক্ত হয়ে গেছে, তখন ইউনূস বলবে যে এই যে দেশের লোক তো ভোটের পক্ষে ভোট দিছে, তার মানে হলো জুলাই সংশোধন, যেটা জুলাই সনদ, ওইটার পক্ষে দেশের লোক ভোট দিয়া ফেলাইছে। এখন তো জুলাই সনদই উপরে উঠে গেছে, পার্লামেন্টের কি সংবিধানের আর কোনো ইয়া নাই, গুরুত্ব কমে গেছে, জুলাই সনদই সংবিধানের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। অতএব ওই সংবিধানের আন্ডারে যে জেনারেল ইলেকশন হইলো, যে ইলেকশনটা হচ্ছে রেজাল্ট এখনো আসে নাই, ওই ইলেকশন বাদ, ওই ইলেকশনের গুরুত্ব নাই কোনো, ওটা আমাদের এখন নতুন করে জুলাই সনদের অধীনে ইলেকশন করতে হবে। সেটা করতে আরো 6 বছর লাগবে সবকিছু গোছগাছ করতে। ব্যাস, ইউনূস মিয়া আসন গেড়ে ওনার গদিতে আরো শক্তপোক্ত হয়ে বসে যাবেন, এরকম একটা সম্ভাবনাও আছে। এই একই দিনে দুইটা ইলেকশন ফেলার কারণে এরকম একটা সম্ভাবনাও তৈরি হয়েছে। তো এই হলো আমার এই হ্যাঁ না ভোট সম্পর্কিত আমার মতামত। বাকিটা দেশের নাগরিক জনগণ তাদের বিচার বুদ্ধি বিবেচনার বিষয়। হ্যাঁ, এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে হ্যাঁ, এই পারেন। ছিল মুজাদাবর ভাই যে প্রশ্নটা করছে, আমারও সেম একই প্রশ্ন, যে এই না ভোট অপশন রাখার প্রয়োজনটা কি, আর এ হ্যাঁ না ভোটের দরকারটা কিসের জন্য পড়লো, আমি আসলে কোনোভাবে বুঝতেছি না, আমার বুদ্ধি একটু কম এখন। হয়তো ইউজলেস, যদি এটার কোনো না, এটার এই প্রশ্ন তো আমিও তো সারাক্ষণই এটাই প্রশ্ন করলাম যে এটা মানে রাখার কি লেখা থাকবে, এটা কি থাকবে যে কমপ্লিটলি সেই কোন লেখাটার নিচে দুটা অপশন থাকবে, যে হ্যাঁ অথবা না ভোট, কোনটা কি বিষয়টা কিরকম, ও এক্স্যাক্টলি কিরকম পারে ও আচ্ছা, সেটা আমি জানতে এক্স্যাক্টলি কি রকম হবে সেটা এই যে ব্যালট পেপারের ছবিটা দেখালাম না, এই যে এই উপরে যে 4টা পয়েন্ট, হ্যাঁ উপরে 4টা পয়েন্ট, তারপরে নিচে একটা, ওই যে
হ্যাঁ কিংবা না, আপনাকে টিক মারতে হবে। তো আমরা মানে আমি বুঝলাম না, যারা ভোট দিতে যাবে মানে এই আন্টি আম্মা আব্বারা যখন নাকি ভোট দিতে যাবে, তারা বসে বসে এই পয়েন্ট গুলা মানে কি জানো, ভোটের যে বুথ, সে বুথের মধ্যে ঢুকে তারপর বসে হ্যাঁ বসে সবগুলা পয়েন্ট পড়বে, গবেষণা করবে, তারপর হ্যাঁ হ্যাঁ সিদ্ধান্ত নিয়ে তারপরে হ্যাঁ 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 দিবে না না দিবে, এরকম এরকম বিষয়টা। হ্যাঁ, ঘটনা খানিকটা তো সেরকমই, কারণ আমরা তাহলে এই সরকারের ভোট, এই নির্বাচনটা তাহলে কতদিন চলবে? ওটা একদিনেই হয়ে যাবে, রেজাল্টও একদিনেই হয়ে যাবে। কোনোভাবেই সম্ভব না। সেটাই একদিনে তো, তো এটা তো এই একটা একটা সম্ভব লেজে নেই। গোবরে টাইপের একটা অবাস্তব না, একটা জিনিস, কিন্তু ভোট দেয় একটাই তো পারপাস হবে তাদের। দ্বারা ওই জামাত দ্বারা, দাঁড়িপাল্লা আর কি জানো ইউনুস দ্বারা, ইউনুস তো না, মানে যাই হোক ওরা বালসাল কি কি জানি নাম নাম আছে, কি এগুলোর নাম জানিও না। এনসিপি তো ইউনুসি আপু। হুম ওই তো এগুলো দাঁড়ানোর পরে ভোট হোক, ওরা যার ইচ্ছে তারে ভোট দেখ। অবশ্য যদিও এগুলা কোনো ইয়ে হবে না, আহ, কি হতে যাচ্ছে এটা তো, রেজাল্ট কি হবে সেটা তো আমরা জানি। হ্যাঁ, ওইটাই, লোকজন কি ভোট দিল না দিল তাতে তাদের দরকার নাই, তাদের দরকার হচ্ছে ইয়াতে কিছু মানুষ গেছে ভোট দিতে এটা দেখানো। ওই জেনারেল ইলেকশনের দিনে এটা ফেলার কারণও এটা, যে কিছু লোক তো বিএনপির লোকেরা জেনারেল ইলেকশনের দিনে যাবে ভোট দিতে, জামাতের লোকেরা ওই দিন যাবে ভোট দিতে, ওইটাকেই দেখাই দিবে, এই যে দেখো এত পার্সেন্ট লোক ভোট দিতে চলে আসছে, পোলিং বুথে এত লোক, বিদেশি মিডিয়াতে ছবি উঠবে, লাইন দিয়ে লোকজন ভোট দিতে ঢুকতেছে। এইটা যদি আলাদা একদিনে, অন্য কোনো দিনে এই হ্যাঁ না ভোটের ব্যবস্থা থাকতো, তাহলে দেখা যেত অনেক লোকই যাচ্ছে না, যেগুলো কিছু বুঝলামই না কি লিখছে এখানে, তো যায় দরকার কি, ঘুমাই বাড়িতে বসে, এই কাজটা করতো। সেইটা যাতে না হয়, যাতে লোক দেখাতে পারে যে অনেক লোক ভোট দিছে, এটা দেখাবে। আর তারপরে রেজাল্ট তো তাদের আগে থেকেই রেডি থাকবে, জিয়াউর রহমান কত 78% না 80% ভোট পেয়ে হ্যাঁ না ভোটে হ্যাঁ পাইছিল। এরশাদের আমলে বোধহয় নাতে কোনো ভোটই পড়ে নাই, এরকম ছিল। তো এরকমই আর একটা হ্যাঁ না হবে আমাদের, লোকজনের বোঝাবুঝি তো দরকার নাই, কি বুঝলো না বুঝলো, তো পুরোটাই রাবিশ, পুরোটাই ধানাই পানাই। ভাইয়া তাহলে এটা হ্যাঁ, আবার একটা 30 বছরের স্ট্রাগল, রাইট? 30 বছর মানে, মানে কি, 30 সংখ্যাটা কিভাবে হিসাব করলেন? মানে অ্যারাউন্ড লাইক একটা লং টার্ম একটা স্ট্রাগল এটা থেকে বের হতে। এই যেমন এই জিয়ার সময় এটা, এরপরে তো বের হয়ে একটা 91-তে আসতে আসতে তো আমাদের অনেক সময় লাগছে, তাই না? হ্যাঁ ওইটা রাইট, এটা এখন ডিপেন্ড করবে, এটা তো আসলে আগে থেকে বলা যায় না। হ্যাঁ, কতদিন কি, তবে এমনও হতে পারে হয়তো ইহজীবনে আর হবেই না। ইরান বের হতে পারতেছে, ইরান 47 বছর পার হয়ে গেছে, এখনো বের হতে পারতেছে না। এখন কি হবে আমরা জানি না। এর আবার এমনও হতে পারে 2 মাসের মধ্যেই সব উল্টে পাল্টে আবার একটা দেশে একটা প্রপার ল এন্ড অর্ডার ফেরত আসলো, রুল অফ লজ, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়ে গেল। এটা আমরা বলতে পারতেছি না, কিন্তু এইখানে সুস্পষ্ট পরিষ্কার যে এই ব্যাপারটাতে ইউনূসের একটা ভালো একটা ধানাই পানাই চিন্তা ভাবনা আছে। খেয়াল করে দেখবেন, সাধারণ নির্বাচন যেটা পার্লামেন্ট ইলেকশন, এইটা নিয়ে ইউনূস গং এর কোনো কথাই নাই, কোনো মাথা ব্যথাও নাই, কিছু নেই। কিন্তু এই হ্যাঁ না ভোট নিয়ে তারা একেবারে লুঙ্গিতে কাঁচা মাইরা নাইমে প্রত্যেকে প্রত্যেক দিন আহ, হ্যাঁতে হ্যাঁতে ভোট না দিলে দেশ স্বৈরাচারে খেয়ে ফেলবে, হ্যাঁতে ভোট না দিলে উন্নয়ন বন্ধ হয়ে যাবে, অমুক হবে তমুক হবে। একটা ইয়েতে দেখলাম, ওইটা বোধহয় সত্যি কিনা জানি না, যে শারমিন মুর্শেদ নাকি বলছে হ্যাঁতে ভোট না দিলে আমার মরা মুখ দেখবে, হু যে আমাদের কেয়ারস? উপদেষ্টা। তো হু এটা সত্যি কিনা কেয়ারস? জানি না, এটা মজা করেও এটা বলতে ও, ঠিক না। এটা ওর ওর মেয়ে ছেলেকে বলতে পারে, বাংলাদেশে হ্যাঁ। আমরা হু কেয়ারস? না আমি সেটা তো ঠিক, কিন্তু তাদের তাদের গরজটা কোন লেভেলের দেখেন, প্রতিদিন তারা এটা নিয়ে চিল্লাইতে ইয়া করতেছে, এত গরজ কেন হবে একটা হ্যাঁ না ভোট নিয়ে, যেটা কিনা পাবলিক ডিমান্ড। তোমরাই তো বলো জুলাই হচ্ছে দেশের ছাত্র জনতার অভ্যুত্থান ডিমান্ড, তাহলে ছাত্র জনতার হয় তাহলে তো চোখ বন্ধ করে সবাই হাতে ভোট দিবে। যদি সত্যি জুলাইয়ের ওই যে আন্দোলনটা একটা
ইয়ের কথা মনে জেনুইন আছে আন্দোলন মেঘনা হতো। আলম?